নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এ রাজ্যে। বুথ স্তরে নিজেদের শক্তি বাড়াতে তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। বাঁকুড়ার যে সমস্ত বুথগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি, সেখানেই এবার নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে ঘাসফুল শিবির। দেখুন, 2026 বিধানসভা নির্বাচন আর এবার বুথ স্তরে শক্তি বাড়াতে মরিয়া দুই দল। বাঁকুড়ার জয়পুরে বুথ সশক্তিকরণ কর্মসূচিকে হাতিয়ার করে আসরে নেমেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুথগুলিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছেন বলে জানা গিয়েছে। বুথ সশক্তিকরণ আজকে নব চক্রবর্তীর নেতৃত্বে জয়পুর মন্ডল ওয়ানের বুথ সশক্তিকরণ মিটিং ছিল, সেখানে আমরা বসেছিলাম। কেন 11 সালে তো পরিবর্তন হয়েছিল, আমি এখানে বিধায়ক ছিলাম। আমরা এই তৃণমূল কংগ্রেসের এই পরিবর্তন করব। তৃণমূল কংগ্রেস এইবার 26 সালে গোহারা হারবে, একদম ঠিক কথা বলেছে। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলও। বাঁকুড়ার পিছিয়ে থাকা বুথগুলিতে দলের শক্তি বৃদ্ধি করতে আসরে নেমে পড়েছে শাসক দলের নেতারাও। যে সমস্ত বুথে কম ভোটে তৃণমূল পিছিয়ে আছে সেগুলিকে পুনরায় উদ্ধার করাই লক্ষ্য বলে জানান জয়পুরের ব্লক তৃণমূল সভাপতি। অঞ্চল কমিটি, পঞ্চায়েত সমিতির মেম্বার, বুথের সভাপতি প্রত্যেককে ডেকে আমরা ভাস্করানন্দ মঞ্চে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটি বুথে যেখানে আমরা 100 ভোটে হেরে আছি সেই বুথগুলিকে রিকভারির জন্য আমরা বুথে যেয়ে বসবো। আমরা জয়পুর ব্লক 3500 থেকে 4000-এর কিছু কাছাকাছি ভোটে আমরা হেরে আছি। এই ভোটটা আমরা রিকভারি করতে পারবো। তার জন্য এখন থেকেই আমরা কিন্তু বুথের সংগঠনকে শক্তিশালী করার জন্য দলীয় নির্দেশে আমরা নেমে পড়েছি। 2021 বিধানসভা নির্বাচনে কতুলপুর বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের। যদিও ভোটের বেশ পরেই এই বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগদান করে। এখন দেখার এই বিধানসভা আগামী নির্বাচনে কার দখলে থাকে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক বটব্যাল, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা সংলাপ সাহু, আপনাকেও স্বাগত। আমি সংলাপদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তিনি খোদ এই বুথ স্তরে যে সশক্তিকরণ কর্মসূচি সেখানে তিনি খোদ উপস্থিত রয়েছেন। তবে আমরা যদি একটু পেছন দিকে যাই, অর্থাৎ গতবারের নির্বাচন এবং এই 24-এর যে নির্বাচন, সেই অনুযায়ী যদি দেখি, আমরা দেখতে পাবো যে এই বিষ্ণুপুর সংসদীয় এলাকাতে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে বেশিরভাগ আসনেই আপনারা আগে জয়লাভ করেছিলেন 21-এ, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কতুলপুরে সেখানে হরকালী প্রতিহার তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ইন্দাসে যেখানে আপনাদের প্রার্থী জয়লাভ করেছিলেন সেই জায়গাতেও 2024-এ ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে। তো এই সবগুলো দেখে, অর্থাৎ কোথাও গিয়ে যেখানে একটা সময় 5-2 কি 5-3 ছিল, সেখানে আমি যদি দেখি এখন এটা 4-3 উল্টো হয়ে গেছে আর কি আপনাদের বিরুদ্ধে। তো সেই কারণেই কি এই জায়গাতে এত জোর দিতে শুরু করেছেন আপনারা? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গত 1 জুন আমাদের কলকাতা নেতাজি ইন্ডোরে এসেছিলেন এবং ওনার নির্দেশ মতো আমরা প্রত্যেকটি বুথে মেরা বুথ সবচেয়ে মজবুত যে আমাদের স্লোগান, সেই স্লোগান অনুযায়ী আমরা কাজ শুরু করেছি, যাতে করে প্রত্যেকটা বুথ আমরা তৃণমূলের অত্যাচার, তৃণমূলের ভোট লুট, তৃণমূলের বিভিন্ন রকমের শাসানি থেকে রক্ষা করতে পারি এবং যাতে এই তৃণমূলের যে এখন যে অরাজকতা চলছে, যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। সেই জন্য আমরা বুথ সশক্তিকরণের উপরে জোর দিয়েছি, যাতে আগামী বিধানসভা ভোটে আমাদের বুথ সবচেয়ে মজবুত হয় এবং তৃণমূলের এই অপশাসনের শেষ করতে আমরা এই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা কিন্তু বুথ মজবুত করার জন্য লক্ষ্যে এগিয়ে চলেছি।
কৌশিকদা, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে দেখছেন? কারণ আপনারাও চাইছেন বুথ স্তরে জোর দিতে চাইছেন, এবং এই বিষ্ণুপুর সংসদীয় এলাকা বা বিষ্ণুপুর যে সংসদীয় এলাকাটা যেটা আপনাদের হাতছাড়া হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে আপনাদের দিকে অনেকটা আসন মানে সংখ্যা বেড়েছে, সংখ্যার বিচারে অনেকগুলো জায়গাতে আপনারা এগিয়ে গিয়েছেন। এটা যদি পজিটিভ হয় তাহলে বিজেপি যে এই যে প্রায় 1 বছর আগে বুথ সশক্তিকরণে নেমে পড়েছে, সেটা কি কোথাও গিয়ে আপনাদের বিরুদ্ধে যেতে পারে? প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি ডিবেটে আমাকে অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, 2018 সালে বিষ্ণুপুর লোকসভায় সৌমিত্র খাঁ প্রায় 80,000 ভোটে জিতেছিল। 2019-এ প্রায় 80,000 ভোটে জিতেছিল। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ হয়েছিলেন। আমরা প্রতিটা বুথ ওয়াইজ আমরা প্রচন্ড পরিশ্রম করেছিলাম, মানুষের কাছে এই বার্তা দিয়েছিলাম যে যাকে আপনারা নির্বাচিত করলেন সেই সাংসদকে এলাকায় দেখা যায় না এবং তিনি কোনো উন্নয়ন করেন না, মানুষের পাশে থাকেন না। কিন্তু আমাদের সরকার বা আমাদের দলীয় কর্মীরা, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকটি কর্মী আপনাদের পাশে থাকে। নির্বাচনে হেরে যাওয়ার পরও আপনাদের সঙ্গে আমরা আছি এবং উন্নয়নের পরিষেবা, তাতে লক্ষ্মী ভাণ্ডার বলুন, খাদ্যসাথী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, প্রতিটা পরিষেবা এখানে হেরে যাওয়ার পরও মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেন। এবং এই ডোর টু ডোর করে করে আমরা মানুষকে কিছুটা হলেও বুঝাতে সক্ষম হয়েছি এবং 100% এখনো বুঝাতে পারিনি বলে আজকে আমরা মাত্র 5,500 ভোটে হেরেছি বিষ্ণুপুর লোকসভায়। মানে আমরা জিততে জিততে আমাদের সামান্য কিছু ত্রুটির জন্য আমরা হেরেছি। তো আমরা দেখেছি যে সমস্ত বুথগুলোতে আমরা 100 ম্যাক্সিমাম খুব কম মার্জিনেই আমরা হেরেছি, মানে খুব নেট টু নেট ফাইট হয়েছিল। সেই জায়গায় আমাদের কতুলপুর বিধানসভায় যে বুথগুলো আমরা খুব মিনিমাম মার্জিনে হেরেছি, সেই বুথগুলোকে রিকভারি করার জন্য আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি সুব্রত দত্তর নির্দেশে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রথম মিটিং করেছি এবং সেখানে যিনি বিধায়ক হরকালী প্রতিহার, তিনি তো প্রথমে বিজেপির টিকিটে জিতেছেন, কিন্তু পরে তো তিনি আপনাদের দলেই চলে এসেছেন। তাহলে কি আপনারা তার উপরও ভরসা রাখতে পারছেন না? কেন ভরসা রাখতে পারছি না? দলে যদি কেউ এসে যোগ দেয়, দলের শক্তিশালী হয়, দল সংগঠন মজবুত করার জন্য দল ওনাকে উপযুক্ত মনে করেছেন, দল তাকে নিয়েছেন এবং আগামী দিনে উনি কাজ করছেন, বিধায়ক হিসাবে উন্নয়ন করছেন, সেখানে কোনো অসুবিধা নেই। তেমনি আমরা বলি আমরা সাংগঠনিক কাজ সারা বছর করে থাকি। আমরা নির্বাচনের সময় এসে মানুষের পাশে দাঁড়াই না, এরা হচ্ছে পরিযায়ী পাখি এবং পরিযায়ী পাখিরা দেখবেন নির্বাচনের সময় আসে টাকার বান্ডিল নিয়ে বিজেপি পাড়ায় পাড়ায় কিছু মদ মাংস বিতরণ করে। দেখুন, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে আমাদের এসসি ম্যাক্সিমামটাই শিডিউল কাস্ট অধ্যুষিত এলাকা। আপনারা পরিযায়ী পাখি নির্বাচনের সময় এসে মানুষের পাশে দাঁড়ান, সারা বছর থাকেন না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। শুনুন, শেষ কথা বলবে মানুষ। 2026 সালে বিধানসভার ভোটে তার রেজাল্টে আপনারা দেখতে পাবেন। আমাদের রাজ্য আজ মহাসংকটে। শুধু লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললে চলবে না, আজকে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে হিংসা এবং অরাজকতা। মা বোনেদের নিরাপত্তার অভাব, তাদের উপরে অত্যাচার, যুবকদের মধ্যে ঘোর নিরাশা, বেকারত্বের জ্বালা। সংলাপদা, লক্ষ্মী ভাণ্ডারকে কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা অস্বীকার করতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডারকে দেখিয়ে বাকি দুর্নীতিগুলো ঢাকার চেষ্টা করা যাবে না। গরিবদের অধিকার ছিনিয়ে তাদের যে, এটা আমার উত্তর হলো না। আমি বললাম লক্ষ্মী ভাণ্ডারকে আপনারা অস্বীকার করতে পারবেন?
লক্ষ্মীর ভান্ডারকে অস্বীকার করতে পারবেন? দেখুন, আপনারাই তো লক্ষ্মীর ভান্ডারে আপনারা অন্যান্য রাজ্যে আপনারা এই প্রকল্পকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিয়ে মানুষের অন্য প্রকল্প নাম দিয়ে সেখানে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে নাম দিয়েছেন টাকা দিচ্ছেন, দুঃখ দুর্দশা দূর করা যাবে না। আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার যদি ইস্যু হয়, লক্ষ্মীর ভান্ডারকে যদি আপনারা সামনে রাখেন, তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার টাকা কথা বলি। ওনার কাছে আমার প্রশ্ন, আপনারা নির্বাচনের সময় অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেব বলে মমতা ব্যানার্জিকে নকল করে প্রচার করেন কেন? একজন আজকে বেটি বাঁচাও বেটি পড়ায় কত টাকা স্যাংশন করেন? একসঙ্গে সবাই মিলে কথা বেটি বাঁচাও বেটি পড়াও। আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট চান তো? লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে যদি তাই করেন, তাহলে আপনারা বাড়াচ্ছেন না কেন টাকাটা? 3000 টাকা করছেন না কেন? আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম সবার সামনেই করে দিয়েছেন যে আমরা যদি বিধানসভায় আসি তাহলে লক্ষ্মীর ভান্ডার নয়, মানুষের সম্মান নিধি। এটা লক্ষ্মীর ভান্ডার উত্তরপ্রদেশে করছেন না কেন? মানুষের সম্মান নিধি করছেন না কেন? সেটা শুধুমাত্র প্রতিশ্রুতি নয় তো, কারণ দিল্লিতে লক্ষ্মী ভান্ডারে আদৌ একটা প্রকল্প চালু করা হয়েছিল, যেটা টাকা আদৌ দিতে পারছে কিনা জানা নেই। দিল্লিতে নির্বাচনে জিতলেন যে আমরা মহিলাদের জন্য টাকা দেব, শুনুন 2 কোটি বেকারের চাকরি দেব, 15 লক্ষ টাকা দেব। এই বাংলায় জীবনে ক্ষমতায় আসতে পারবেন না। ইসবার 200 পার, 70টা সিট পেয়ে এখন 7টা বিধায়ক নেই। ক্ষমতা দখলের স্বপ্ন ছাড়ুন, বিরোধী দলের মর্যাদা রাখার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, আপনি উত্তরপ্রদেশে কত চাকরি নিয়োগ করেছেন? আজকে ব্যাপন কেলেঙ্কারির কথা বলুন। ভুতুড়ে ভোটার করে আমার এখানে স্পেসিফিক প্রশ্ন আছে, বুঝতে পেরেছি। দুজনকে একটু থামতে বলবো প্লিজ। কৌশিকদা এবং সংলাপদা দুজনকে একটু থামতে বলবো। 3000 টাকা একসাথে কথা বললে কেউ কারো কথা শুনতে পারবেন না, প্লিজ প্লিজ একটু থামুন। সংলাপদা দুজনে একসাথে কথা বললে কেউ কারো কথা শুনতে পারবেন না। আপনাদের কথা যারা যে সমস্ত কর্মী সমর্থকরা শুনছেন তারাও শুনতে পারবেন না। আমার প্রশ্ন সংলাপদা আপনার কাছে, যে কথা সংলাপদা প্লিজ, আমার প্রশ্ন এই যে এখন নির্বাচনের প্রায় কম বেশি 1 বছর বাকি রয়েছে, তো আমরা দেখছি এই বুথ সশক্তিকরণ কর্মসূচি নিয়েছে বিজেপি বা সৌমিত্র খাঁকে দেখা যাচ্ছে, কিন্তু অভিযোগ যে সারা বছর সাংসদকে এলাকায় দেখা যায় না। 2, বিজেপির সংগঠনের অবস্থা মানে ততই বছর। ফলত এই সামান্য মানে এই বছর খানেক আগে ভোটের আগে বুথকে শক্তিশালী করতে চেয়ে আদপে কি সংগঠন বাড়বে, সংগঠন মজবুত হবে? আমাদের বুথ সশক্তিকরণ, আমাদের সংগঠন অলরেডি মজবুত হয়ে আছে, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোর জন্য আমরা করছি। কিন্তু তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনটা পুরোটাই পুলিশ প্রশাসনের হাতে, আইসি, বিডিও, এসডিও, এসপি, ডিএম এর হাতে। ওরা তো সংগঠন করে না। বেশ, আপনি বলছেন আপনাদের সংগঠন মজবুত আছে, তৃণমূলের সংগঠন পুরোটাই পুলিশ প্রশাসন দ্বারা নির্ভরশীল। আমি কৌশিকদার কাছে আসবো, একটা উত্তর নেব, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। সংলাপে একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি কৌশিকদা আপনার কাছে আসবো, যে কথা সংলাপদা বলছেন যে বিজেপির সংগঠন মজবুত রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন হচ্ছে পুলিশ প্রশাসন নির্ভর, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় আইনের শাসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। আজকে আইনের শাসন আছে বলে নির্বাচনের সময় সৌমিত্র খাঁ এসডিপিও এসপিকে গালিগালাজ করতে পারে এবং বিজেপি ডেপুটেশন দিতে পারে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে, অমিত শাহ এখানে এসে মিটিং করতে পারে, কিন্তু বিগত দিনে তৃণমূলের প্রাতিষ্ঠানিক চেহারা। এই কথা বলতে দিন, আপনার থেকে গোলার জোর বেশি। আপনি যখন বলেছেন আমি বলিনি, দুর্নীতির কথা বলবেন না। উত্তরপ্রদেশে যে দুর্নীতি হয়, রেশন কেলেঙ্কারি, ব্যাপন কেলেঙ্কারি, এসব কেলেঙ্কারির কথা বলবেন না। কথা শুনুন, শোনার ধৈর্য রাখুন। আপনি বলেছেন, আমি কিছু বলিনি। আপনার থেকে আমার অনেক গোলার জোর বেশি। বলতে দিন, কৌশিকদাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। কথাটা হচ্ছে
উত্তরপ্রদেশে কুম্ভ মেলাতে অনেক সংলাপদা প্লিজ বলতে দিন, কথা বলতে দিন, আবারও আসবো আপনার কাছে আমি, সময় পাবেন। বিচার কিন্তু হয়নি। পুলওয়ামাতে আজকে 42 জন সৈন্য মারা গেছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সংলাপদা বারবার বলছে একসঙ্গে দুজন কথা বললে কারো কথা শোনা যাবে না। এমনিতেই আপনারা দুজন দু জায়গায় বসে রয়েছেন। আমার কথা হচ্ছে আমি তখন বলছি আমি ডিস্টার্ব করিনি। সংলাপদা প্লিজ একটু কোঅপারেট করুন। সংলাপদা প্লিজ কোঅপারেট করুন, নাহলে আমি মিউট করতে বাধ্য হব। সংলাপদা প্লিজ প্লিজ প্লিজ, সংলাপদা এবং কৌশিকদা প্লিজ। ভোট এগিয়ে আসছে, আমি বুঝতে পারছি, উত্তাপ বাড়ছে। প্লিজ একজন যখন কথা বলবেন আর একজন বলবেন না, প্লিজ প্লিজ। সংলাপদা, কৌশিকদা। আর ওই শুভেন্দু অধিকারী আমাকে চিৎকার করালে আমি 4 গুণ চেঁচাতে পারি। আমার কথাটা হচ্ছে একটা ডিবেট হচ্ছে, সেখানে শোনার ধৈর্য রাখতে হবে, আমাকেও রাখতে হবে। আমি রাখছি, উনি কিন্তু চিৎকার করছেন। আপনি বলুন, কথা আপনার বিষয় আছে। আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা সভা সমিতি করতে পারে, থানায় যে ডায়েরি করতে পারে, প্রত্যেককে সুরক্ষা দেওয়া হয়। প্রধানমন্ত্রী যখন আসেন তখন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন তার নিরাপত্তার ব্যবস্থা করে, স্বরাষ্ট্রমন্ত্রী এরও ব্যবস্থা করে। আমরা দেখেছি বিজেপির যারা এমপি এমএলএ আছে তারাও যথেষ্ট প্রোটেকশন সুরক্ষা পান। বিগত দিনে সিপিএম এর শাসনকালে তৃণমূলের যারা তৃণমূল বা কংগ্রেসের কর্মী আমরা যখন ছিলাম, মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, কারু বাক স্বাধীনতা ছিল না। এরা তখন কোথায় ছিল? কোনো আইনের শাসন ছিল না, দিনে দুপুরে মানুষকে মার্ডার করে দেওয়া হতো। আজকে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিণতিতে দেখুন সমস্ত অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক অংশে ভালো কাজ করেছে। এবং দুর্নীতির কথা বলছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আজকে দুর্নীতির আগড়া, আজকের ব্যাপন কেলেঙ্কারির কথা ওনারা অস্বীকার করতে পারবেন। আজকে আইনের শাসন বলছেন, উত্তরপ্রদেশে হাতরাসের ঘটনা আমরা ভুলিনি। আজকে কুম্ভ মেলাতে আজকে যেভাবে মানুষগুলো মারা গেল তার কিন্তু বিভাগীয় তদন্তে কোনো বিচার ব্যবস্থা বিজেপির অভিযোগ যে আপনাদের সংগঠন পুলিশ প্রশাসন নির্ভর, এই বিষয়গুলো তো এইটার উত্তর হচ্ছে না। আপনাদের সংগঠন নির্ভর। দেখুন সংগঠনে আছি বলে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল মানুষের ভোটে। আজকে 2024 সাল বিজেপির 12টা সিট ছিল, 18টা সিট ছিল, 12 হয়েছে। আজকে ইসবাত 200 পার বলেছিল আমাদের সংগঠন আমরা করি বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি বলছেন যে আপনাদেরও সংগঠন রয়েছে, আমি সংলাপদার কাছে আসবো। সংলাপদা, এই যে আপনারা সংগঠন না হলে ক্ষমতায় আছে কি করে? সংলাপদাকে বলতে দিন প্লিজ। আমি সংলাপদা আপনার কাছে আসবো। যে এই যে অভিযোগগুলো আপনারা বছরের পর বছর করে আসছেন, আমরা দেখছি যে অমিত শাহ তিনি তামিলনাড়ুতে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে সেখানকার রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি এ রাজ্যেও যে আপনারা ক্ষমতায় আসবেন সেখান থেকে তিনি গর্জন করছেন। যাই হোক, অর্থাৎ আপনাদের পাখির চোখ যে এ রাজ্য সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আলটিমেটলি যেটা দরকার এই রাজ্যে ক্ষমতায় আসতে গেলে সেটা হচ্ছে একটা সংগঠন, মজবুত সংগঠন। সেটার কি সামগ্রিকভাবে গোটা রাজ্যে আপনাদের আদৌ আছে? কারণ আপনাদের দলে দিলীপ ঘোষ, তার অবস্থান কোথায়? তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় আমন্ত্রণ পান না। শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, অভিযোগ যারা আগের বিজেপি কর্মী, পুরনো বিজেপি কর্মী, তাদের অভিযোগ যে এই শুভেন্দু অধিকারীকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে বিজেপি, বর্তমান বিজেপি। সেখানে কি কোথাও গিয়ে এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে কারণে সংগঠনটা আর সেভাবে নেই আগের মতো? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি সর্ববৃহৎ সাংগঠনিক দল। এখানে সংগঠনে বড় মুখ বলে কিছু নেই। আমাদের দিলীপ দাও যেমন নেতা, কিন্তু উনি এই মুহূর্তে কোনো দায়িত্বে নেই বলে ওনাকে ডাকা হয় না। এগুলো আমাদের বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা যে সংগঠনটা করেছি, আমাদের যে সংগঠনটা তৈরি হয়েছে সারা রাজ্যব্যাপী, সেটাতে যদি আপনার তৃণমূলের যে পেশি শক্তি, এই যে পেশি শক্তি, তার সঙ্গে অর্থ শক্তি, যে কাটমানির যে অর্থ এক জায়গায় করে
যে টাকাগুলো ভোটের সময় ব্যবহার করা হয় এবং পুলিশ প্রশাসন দিয়ে যে ভোট করানো হয় তার কাছে আমরা পিছিয়ে পড়ছি। আমাদের সংগঠন মজবুত, তৃণমূলের থেকে অনেক বেশি মজবুত। আপনারা একবার পুলিশ প্রশাসনকে সরিয়ে দেখান যে নিরপেক্ষভাবে অবস্থান নিতে বলুন। সংলাপদা, নির্বাচন হয়তো জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচন অ্যারেঞ্জ করে, কেন্দ্রীয় বাহিনী বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে? অসম্ভব। আপনি বাস্তবটাকে মানতে চাইছেন না। এক মিনিট একটু, মানে এগুলো কোনোটা কি অবাস্তব বললাম আমি? যে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করে না, বিধানসভা নির্বাচন কন্ডাক্ট করে না, তাদের পরিচালনা একটু বলি, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসে না, পৌঁছাচ্ছে না। আমি একটু বলি, যদি তাই হতো তাহলে আপনারা আসবো কৌশিকদা আসবো, তাহলে আপনারা দিলীপ ঘোষ যখন এ রাজ্যের সভাপতি ছিলেন তখন কৌশিকদা আসবো, তখন আপনারা এ রাজ্য থেকে 18 জন সাংসদকে পাঠাতে পারলেন কি করে যদি নির্বাচন নাই করতে পারতেন? 2021 সালে এত সংখ্যক বিধায়ক আপনারা পেলেন কি করে? বিধায়ক তো আগে বিজেপির এতগুলো ছিল না। দেখুন, তার মানে তো নির্বাচন হয়েছিল। তৃণমূল দলটা স্ট্র্যাটেজি এইটাই, নির্বাচন ওরা সেই মুহূর্তে বুঝতে পারেন। 21 সালে বুঝতে পেরেছিল যে আমাদের ভরাডুবি। 21 সালে তার জন্য এই দুর্নীতি করে বিভিন্ন রকম দুর্নীতির ভোট কেলেঙ্কারি করে ভোট জিতেছিল। কিন্তু 26 বলছেন দাদা, আপনারা এতগুলো আসন পেলেন, প্রধান বিরোধী দল হয়ে উঠলেন, আপনারা বলছেন তৃণমূল দুর্নীতি করে ভোটে, যেখানে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো। কৌশিকদা, আপনি এত হাজার একটু আমাকে বলতে দিন, আপনি বুঝতে পেরেছি আপনার বক্তব্য। কৌশিকদার উত্তর নেই, আপনি যে অভিযোগগুলো করছেন সেগুলোর উত্তর নেই কৌশিকদার কাছ থেকে। আমার কথাটা শুনুন। পশ্চিমবঙ্গের সিট হচ্ছে 42টি, 7 দফায় ভোট করেছে, পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বুথে বুথে সশস্ত্র বাহিনী। আজকে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। যখন এরা 2019 সালে 18টা সিট জিতলো, তখন পশ্চিমবঙ্গে ওদের নাকি সংগঠন খুব শক্তিশালী হয়ে গেল। সেই 18টা সিট কমে যখন 12টা হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা সত্ত্বেও এখন নাকি তৃণমূল চুরি করে নিল। তাহলে শুভেন্দু অধিকারী জিতলো কি করে? শুভেন্দু অধিকারী জিতলো তাহলে লোডশেডিং করে, তাহলে সেখানে দুর্নীতি তাহলে শুভেন্দু অধিকারী করেছে। উত্তরবঙ্গে বিজেপির রেজাল্ট ভালো হয়েছে, সেখানে সংগঠন শক্তিশালী ছিল বলে ওরা জিতেছে। বাঁকুড়া, পুরুলিয়াতে ওদের সংগঠন একটু শক্তিশালী আছে বলে ওরা জিতছে। আবার কলকাতা কেন্দ্রিক এরা, আসল ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবাংলায় আছে বলে আজকে ত্রিপুরাতে পঞ্চায়েতের নির্বাচনে আজকে শুভেন্দু অধিকারী, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এই শুভেন্দু অধিকারী আজকে টিকে আছে। শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছে। আজকে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করেছিলেন। আপনাদের নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করেছিলেন লোডশেডিং করে, তারপরে জিতলেন। এটা বিজেপির গেম প্ল্যান ছিল। আজকে বিধানসভা নির্বাচন হবে, আপনারা কোথাতেও জিততে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আপনারা আজকে বিভিন্ন জায়গায় সভা সমিতি করছেন। অন্য কোন রাজ্যে জিতে দেখান। ইসবাত 200 পার 70-এ আটকে গেছেন, আর ইসবাত 200 পার দেখবেন 10-এও নাই, এগু 10 পান। 10টা সিটে জিতে দেখান, তারপরে কথা বলবেন। 10টা সিটে জিতে দেখান। 10টা সিটে সৌমিত্র খাঁ 5,500 ভোটে জিতেছে। বাঁকুড়া বিধানসভায় 12-0 হবেন। একজন আমরা এমপি জিতেছি, আর একটাই 5,000-এ জিতেছেন। 12-0 করবো, আপনাকে চ্যালেঞ্জ দিলাম। সেই দিনে আপনাকে মিষ্টি খাওয়াবো, আর ভুতুড়ে ভোটার দিয়ে হবে না।
ভুতুড়ে ভোটার দিয়ে হবে না, দিল্লিতে হবে। এখানে বাংলার বাঘিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছে কেরামতি, এইসব ভুতুড়ে ভোটার দিয়ে হবে না, এইসব ঠান্ডা করে দেবো আমরা। ভুতুড়ে ভোটার চিহ্নিত করে দিয়েছি আমরা সমস্ত বিধান কাছে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী, তিনি কম্পার্টমেন্টাল শুনছেন। একটা পা খোলা, একটা পা খোলা। দয়াতে প্রধানমন্ত্রী, আঞ্চলিক দলগুলো সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী আজকে 300 পার বলেছিলেন, আজকে কিন্তু এককভাবে মেজরিটি পাননি। নরেন্দ্র মোদী ক্যাচে দাঁড়িয়ে আছেন, নরেন্দ্র মোদী ক্যাচে দাঁড়িয়ে আছেন। আজকে নীতিশ কুমার নেই। বুঝতে পেরেছি। 1 বছর এখনো বাকি। কৌশিক দা এবং সংলাপ দা এখনো অনেক চিৎকার করতে হবে। কৌশিক দা এবং সংলাপ দা এখনো অনেক চিৎকার করতে হবে। একটু রেস্ট নিন, একটু গলাটাকে রেস্ট দিন। এখনো 1 বছর বাকি। বুঝতে পারছি যে ভোটের উত্তাপ এবছর এই 26-এর নির্বাচনের ভোটের উত্তাপ কোন পর্যায়ে পৌঁছতে পারে এখন থেকে আমরা বুঝতে পারছি। সংলাপ দা প্লিজ একটু থামুন। কৌশিক দা প্লিজ একটু গলাকে রেস্ট দিন, আমার অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় 214 বেশি আসন দিয়ে বোঝা গেছে। কৌশিক দা এখন অনেকটা সময় বাকি আছে, নির্বাচনের জন্য কিছুটা বাকি রাখুন। রাজ্যের বিরোধী দলনেতার কাছে 1952 ভোটে হেরেছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে গর্ব করবেন না? সংলাপ দা আমার একদম আমি অনুষ্ঠান শেষ করব। সংলাপ দা এবং কৌশিক দা আজকে আর সময় নেই, প্লিজ অনুষ্ঠান শেষ করব। দুজনকেই হিন্দু করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে জিতা যাবে না। দুজনকেই ধন্যবাদ জানাবো যে আজকে আমার আর সময় নেই। সংলাপ দা এবং কৌশিক দা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো এবং বলবো, মানে এটা অনুরোধ বা পরামর্শ যেভাবেই দেখুন না কেন, এখনো নির্বাচনে 1 বছর বাকি রয়েছে, চিৎকারটা একটু বাকি রাখুন। যাই হোক, আমরা আশা করব যে যেভাবে এখনই 1 বছর আগে থেকে যে উত্তাপ বাড়ছে, নির্বাচন যত এগিয়ে আসবে এই উত্তাপ কিন্তু আরো বাড়বে 26-এর নির্বাচনে। দেখা যাক, সেদিকে আমাদের প্রত্যেক দিনই নজর থাকবে। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।